আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দিব আজকের এক্সক্লুসিভ ব্রেকিং বিষয়। প্রথমে জানিয়ে দিব এবার হাসান ও নফলকের বিরুদ্ধে মামলা করা হলো। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে কিন্তু হত্যার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আরো 52 আসামির সাথে আছে। আরো কি বিষয় উঠে আসলো হাসান নফলকে নিয়ে বিস্তারিত প্রতিবেদনে জানবেন বিস্তারিত তথ্য। এরপর জানিয়ে দিব আবরার ফাহার হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে এবার হাইকোর্টের রায় রোববার। কারা কারা আসামি হচ্ছেন, কাদের ফাঁসি হতে পারে, এই সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সবশেষে জানিয়ে দিব সার্জিস হুঁশিয়ার বার্তা দিয়ে বলেছে, আমরা সুযোগ পেলেই ডক্টর ইউনূসকে শুলে চড়াই। আরও কি অভিযোগ দিয়েছেন এই সার্জিস, সে সকল বিষয় জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে দীর্ঘ 8 মাস পর হাসান মাহমুদ ও নফেলকে আসামি করে মামলা করা হলো। হঠাৎ করেই কিন্তু তাদের বিরুদ্ধে ব্যাপক ধরনের তোড়জোড় শুরু হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি, হাসান নফেল সহ আসামি 52 জন। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে মোহাম্মদ ইয়াস শরীফ খান 16 বছরের বয়সের এক শিক্ষার্থীকে গুলির অভিযোগে 8 মাস পর তাদের নামে মামলা করা হলো। মামলায় সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও শিক্ষামন্ত্রী নফেল সহ 52 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 250 থেকে 300 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার 13 মার্চ নগরের চন্দগাঁও থানায় মামলাটি রুজু করেন আহত শিক্ষার্থীর বাবা ব্যবসায়ী মোহাম্মদ এজাজ খান। মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, সাবেক সংসদ সদস্য মহিদুদ্দিন বাচ্চু, এম এ লতিফ, যুবলীগের নেতা হালাল সহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের নামও উল্লেখ করা হয়েছে। এজাহার বাদী হয়ে অভিযোগ করেন, গত বছরের 18 জুলাই বিকাল 4:20 দিকে চন্দগাঁও থানার বাহাদারহাট মোড়ে আসামি নফেল সহ অন্যান্যরা অস্ত্রশস্ত্র হয়ে গুলি করে বাদীর ছেলে ইয়াস শরীফকে। এতে ইয়াস গুরুতর জখম হয়। বর্তমানে সে রাজধানীর সামরিক সম্বলিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চন্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন বলেন, হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ 52 জনের নামে গতকাল একটি মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী জুলাই আন্দোলনের তার ছেলের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছে। মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে তাদের বিরুদ্ধে অবশ্যই মামলার একটি বিষয় আসলো, যেখানে তাদের বিরুদ্ধে এখন গ্রেফতারি পরোয়ানা জারি হবে কিনা তা পরবর্তীতেই বোঝা যাবে। তবে শঙ্কার বিষয় এটি, সকলেই যারা অপরাধী ছিল তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তারা এখন ধরাছোঁয়ার বাইরে। বিশেষ করে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর তার প্রত্যর্পণের বিষয়টি নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তবে শেখ হাসিনাকে আদৌ ভারত দিবে কি বাংলাদেশের কাছে, তা নিয়ে অনেক সংশয়। সময় গেলেই বোঝা যাবে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা সম্ভব কিনা। এবার তুলে ধরতে যাচ্ছি অবশেষে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা এবার রায় প্রকাশ হতে যাচ্ছে। হাইকোর্টের রায় এবার রবিবার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলায় হাইকোর্টের রায় রোববার। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেট রেফারেন্স ও আসামিদের আপিলের উপর 24 ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। সুপ্রিম কোর্ট শনিবারের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এটির রায়ের জন্য রোববারের কার্যতালিকায় আছে। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালের 28 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও 5 শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালের 6 জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। বিশেষ করে আরও ভয়াবহ তথ্য বেরিয়ে আসে, যখনও ওই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদনের ডেথ রেফারেন্সের জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র 2022 সালের 6 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছায়, যেটি ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। ফৌজদারি কোনো মামলায় বিচারিক আদালতের রায়ে কারো মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যেটি ডেথ রেফারেন্স মামলার হিসেবে পরিচিত। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেলে আপিল ও নিয়মিত আপিল করতে পারেন। সাধারণত ডেট রেফারেন্স ও এসব আপিলের ওপর একসঙ্গে হাইকোর্ট শুনানি হয়ে থাকে।
ওই মামলায় বিচারিক আদালতের রায়ের পর কারাগারে থাকা দণ্ডিত ব্যক্তিরা করা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন। পৃথক জেল আপিল গ্রহণযোগ্যতার উপর শুনানির জন্য 2022 সালের 26 জানুয়ারি হাইকোর্টে ওঠে। সেদিন আদালত তা শুনানির জন্য গ্রহণ করবেন। পাশাপাশি নিয়মিত আপিল করেন কারাগারে থাকা দণ্ডিত আসামিরা। আসামিদের এই ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের উপর হাইকোর্টের একসঙ্গে শুনানি হয়। গত বছরের 28 নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপার বুক উপস্থাপনার মধ্য দিয়ে শুনানি শুরু হয়। এরপর পেপার বুক থেকে উপস্থাপনার মাধ্যমে গত 10 ফেব্রুয়ারি থেকে পুনরায় শুনানি হয়। সেদিন থেকে মধ্য একদিন ছাড়া প্রতি কার্য দিবসে শুনানি হয়। সর্বশেষ গত 24 ফেব্রুয়ারি শুনানি নিয়ে আদালত মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। আদালতে রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার, খন্দকার বাহার রুমি, নূর মোহাম্মদ আজমি ও রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার জুয়েল, লাবনী আক্তার, তানভীর আহমদ প্রধান ও সুমাইয়া বিনতে আজিজ শুনানিতে ছিলেন। আসামি পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহনাজ, আইনজীবী আজিজুল রহমান দুলো, মাসুদ হাসান চৌধুরী, মোহাম্মদ শিশির মনির প্রমুখ শুনানিতে অংশ নেন। এখানে এবার উঠে আসবে তাদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হবে। ফাঁসির রায় কার্যকর হলে আবরার হত্যা মামলার রায়ের অবশেষে সেটি একটি সুফল বয়ে আনবে। কিভাবে একটি মেধাবী ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগের দুর্বৃত্তরা, সেই ধারাবাহিকতা এখনও কিন্তু চলে আসছে। ইতিমধ্যে এখন দেখা যাচ্ছে যে বিষয়গুলো ছাত্রলীগের অনেক নেতাকর্মী কিন্তু পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে এখনও কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। দেশে থাকা অনেক নেতাকর্মীদের বিরুদ্ধেও কোনো অ্যাকশন নিতে পারছে না বর্তমান প্রশাসন। বিরুদ্ধে কবে নাগাদ অ্যাকশনে যাবে সেটিও এখন দেখার বিষয়। এবং সব শেষে এবার তুলে ধরতে যাচ্ছি, সুযোগ পেলেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুলে চড়ায়। কেন এমন বার্তা দিলেন এই সার্জিস? সুযোগ পেলেই আমরা ডক্টর ইউনূসকে শুলে চড়াই, অর্থবৃত্তি সরকারকে প্রশ্ন মানে জর্জরিত করি, যেটা না সেটাও বলি। কিন্তু গত 7 মাসে 200-র অধিক আন্দোলন আর হঠাৎ করে সকল ক্ষেত্রে তীব্র বৈষম্যমূলত হওয়া জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করেছেন সেগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানানোটাও জরুরি। তিনি বলেন, সার্জিস, এই অন্তর্বর্তী সরকার সর্বশেষ 6 মাসে দেশ বিদেশি ঋণ পরিশোধ করেছে 62,000 কোটি টাকা। দেশের রেমিটেন্স প্রভাব বেড়েছে প্রায় 18.49 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় $4 বিলিয়ন বেশি। দেশের রিজার্ভ বেড়ে হয়েছে 2,140 কোটি ডলার। সার্জিস বলেন, এই রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টারিম সরকার। হাসিনা ও তার পরিবার অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে 665 কোটি টাকা। দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় 12%। গত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে। ধর্ষণের তদন্ত 15 দিন এবং বিচার 90 দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের ওপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল। বাফুফের ওপর ওই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 30 থেকে 32 করা হয়েছে। এ সকল বিষয় তুলে ধরেন এই সার্জিস এবং তার প্রতি কৃতজ্ঞতা জানানোরও দাবি করেন এই সার্জিস। তিনি বলেন, আমরা কোনো কিছু হলেই শুলে চড়াই ডক্টর ইউনূসকে। বিষয়টি কোনোভাবেই কাম্য নয়, তার প্রতিও আমাদের কিছু কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তিনি এই 8 মাসে যা করে দেখিয়েছেন অনেক ক্ষেত্রে ব্যর্থ